ন্যূনতম খরচে যে কোনো জটিল রোগের চিকিৎসা সহ উন্নত পরিকাঠামোর মাধ্যমে রাত দিন পরিষেবা দিয়ে চলেছে বীরভূমের রামপুরহাটের নিউ আপনজন নার্সিং হোম। আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ ও ডায়ালিসিস পরিষেবা সহ যাবতীয় পরিকাঠামোর মাধ্যমে মানুষকে যথাযথ পরিষেবা দেওয়ার লক্ষ্যে রামপুরহাটে গড়ে উঠেছে নিউ আপনজন নার্সিং হোম। এখানে প্লাস্টিক সার্জারি সহ বিভিন্ন জটিল রোগের ট্রিটমেন্ট করা হয়। নিউ আপনজন নার্সিং হোম প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? আপনজন নার্সিং হোম প্রথমে এটা একটা ডায়াগনস্টিক সেন্টার, নিউ আপনজন ডায়াগনস্টিক সেন্টার নামে শুরু হয়েছিল। সেটা হচ্ছে 13ই মার্চ 2009 সালে, এবং হসপিটালে আমি 10 বেডের নার্সিং হোম শুরু করি 2015 জুন মাস থেকে। বর্তমানে এই নার্সিং হোমের বেড সংখ্যা কত? 115 বেডের হসপিটাল এখন এটা। এখানে মেনলি কি ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে? এখানে আমার সমস্ত রকমের ট্রিটমেন্ট হয়। একমাত্র যেটা নেই আমার সেটা হচ্ছে কার্ডিয়াক সেটআপটা নেই, এবং নিউরো সার্জারিটা হয় না। বাকি সমস্ত ধরনের প্লাস্টিক সার্জারি, অঙ্ক সার্জারি এবং আপনার জেনারেল সার্জারি, রিপ্লেসমেন্ট, সমস্ত রকম সার্জারি হয়, ল্যাপ্রোস্কোপি। স্যার, পেশেন্টরা কোথা থেকে আসছেন? পেশেন্ট আপনার আমার মেনলি যেটা হয় সেটা হচ্ছে আমার নিজের ওপিডি আছে, যেখানে স্পেশালিস্ট ডাক্তারবাবুরা বসেন। প্রতিদিন কোনো না কোনো স্পেশালিস্ট ডাক্তারবাবু থাকেন, এবং সেই পেশেন্টরা ডাক্তারবাবুদের নামেই আসেন এবং হসপিটালের নামেই আসেন। এবং যদি পেশেন্টের কেস বলতে গেলে এদিকে আমার রাজগ্রাম, মোরারই থেকে শুরু করে আপনার এদিকে মোটামুটি শিউড়ি, তারপরে ঝাড়খণ্ডেরও কিছু পেশেন্ট আসে, মুর্শিদাবাদের একটা অংশ পেশেন্ট এখানে আসে। স্যার, মানুষের পাশে থেকে মানুষের হেল্প করা এটা একটা সমাজসেবামূলক কর্মসূচি। তো আপনি কবে থেকে প্রথম ঠিক করলেন যে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করবেন আর সেখান থেকে মানুষকে সমস্ত রকম পরিষেবা দেবেন? এটা প্রথমে শুরু করেছিলেন আমার বাবা। আমার বাবার ইচ্ছে ছিল মানুষের পাশে এসে, মানে বাবা অনেক ব্যবসায়ী করেছেন, মোটিংও করতেন, কিন্তু বাবার মনে হয়েছে না হেলথ সেক্টরে আসলে মানুষের পাশে বেশি বেশি করে থাকা যাবে। এবং তারপরে বাবার 12 সালে হার্ট অ্যাটাক হয় এবং ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তারপর থেকেই হার্টটা আমি ধরি পুরোপুরিভাবে, এবং তারপর থেকেই নার্সিংহোম করার চিন্তা ভাবনা আসে, এবং নার্সিংহোম 10 বেড থেকে শুরু করে আজ 115 বেডের নার্সিংহোম করেছি, এবং সমস্ত ফ্যাসিলিটিস এখানে আছে। স্যার, জেনে নেব যে কী ধরনের ফেসিলিটিস এখান থেকে পাওয়া যাচ্ছে? ফ্যাসিলিটিস বলতে গেলে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী। আজ হয়তো সত্যি কথা বলতে স্বাস্থ্যসাথী প্রকল্পটি যদি না থাকতো, তাহলে হয়তো এই যে গর্ব করে বলছে আমার 10 বেডের হসপিটালটা আজকে 115 বেড, এবং আগামী দিনে আমি একটা 350 বেডের আমার হসপিটাল কনস্ট্রাকশন রানিং চলছে, সেটা হয়তো 2026-এর মধ্যে ওপেনিং হবে। ডায়াগনস্টিক পার্টটা হয়তো 2025-এর মে জুন মাসেই ওপেনিং হয়ে যাবে, সিটি এমআরআই থেকে শুরু করে সমস্ত কিছু। তো এই স্বাস্থ্যসাথী প্রকল্পের যে গ্রেডেশন সিস্টেমটা, এটা কিন্তু মানুষ এই পরিষেবাটা পেয়েছে। গ্রেডেশন সিস্টেমটা থাকার জন্য আজকে সি থেকে বি উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের যে পরিষেবা লাগবে তার জন্য কিছু বেড সংখ্যা বাড়াতে হয়েছে, আইসিইউ করতে হয়েছে, আই ডে কেয়ার করতে হয়েছে, বিভিন্ন ডেন্টাল ইউনিট করতে হয়েছে, এবং বি থেকে এর জন্য উত্তীর্ণ হতে গেলে কিছু পরিষেবা বাড়াতে হবে। সেই সব বার্ন ইউনিট করতে হয়েছে, পিকু করতে হয়েছে, নিকু করতে হয়েছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট করতে হয়েছে, ডায়ালিসিস ইউনিট করতে হয়েছে, ল্যাব স্মল থেকে আপনার মিডিয়াম করতে হয়েছে, এইসব মডিউলার রুটি করতে হয়েছে, শিয়াম মেশিন আনতে হয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি আনতে হয়েছে, যেগুলো ভেসেল সিরার থেকে শুরু করে এভরিথিং এগুলো আনতে হয়েছে। তাই এই প্রকল্পটা ছিল বলেই কিন্তু আমরা করতে পেরেছি। গেটে সেরের লোভে করেছি, এবং একটা গেট থেকে আর একটা গেটে গেলে প্রায় 20% প্যাকেজের তফাৎ আছে। তাহলে সেম অপারেশন, সেম সেট আপ, আমি যদি গ্রেডেশন, যদি এই পরিকাঠামোগতভাবে নিজের হসপিটালটাকে ডেভেলপ করে যদি 20% এক্সট্রা টাকা পাই, কেন করবো? এরকম আমার মতো পশ্চিমবঙ্গের অনেক হসপিটালে এই গ্রেডেশনটা করেছে। আমার এখানে স্কোপ নেই ক্যাথল্যাব বসানো, তাই আমি ভেবেছি যে আমাকে এখান থেকে ক্যাথল্যাব বসাতে হবে রামপুরহাটের মানুষের জন্য, রামপুরহাটের সারাউন্ডিং মানুষের জন্য কিছু করতে হবে এই সেক্টরে। তো তার জন্য আমি কিন্তু আমার আপকামিং প্রজেক্টটা শুরু করেছি। 2 বছর ধরে কাজ চলছে। আমার আশা করছি ক্যাথল্যাবের পরিষেবা 26-এর মধ্যে রামপুরহাট সাব ডিভিশন তথা আশেপাশের জেলাগুলো এই পরিষেবাটা পাবে।
স্যার এখানে এসে তো দেখলাম আমরা প্রায় সমস্ত রকম ফেসিলিটিসই আপনারা দিচ্ছেন, তো আপনার কাছ থেকে জেনে নেব যে বীরভূমে আরও অনেক নার্সিংহোম রয়েছে, সেখান থেকে আমাদের নিউ আপনজন নার্সিংহোমের মেইন ডিফারেন্স কি? দেখুন, ডিফারেন্স কিছু আছে নিশ্চয়ই, না হলে পেশেন্ট এত ভিড় করবে কেন। প্রথমত আমার ব্যানারে যে ডাক্তারবাবুরা আছে সেই ডাক্তারবাবুগুলো অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সঙ্গে তাদের কাজটি করে, এবং সেই তাদের এই সৎ নিষ্ঠার কাজ করার জন্য একটা রুগী সুস্থ হয়ে গেলে পরের যে রুগীটা আসে সে কিন্তু রুগী রেফারেন্সে আসে। এবং আমার হসপিটালের যে স্টাফরা আছে তাদের বিহেভিয়ার এবং তারা যে পরিষেবাটি দেয় সেই পরিষেবাটা দেওয়ার জন্য তারাও সন্তুষ্ট হয়ে বাড়ি ফেরে। তাই হয়তো ওখানে গেলে সুবিধাটা পাবো, কোনো কার্ডে নাম ঢোকানো নেই, কারো হয়তো হট লিস্টেড হয়ে আছে, কারো কিছু। আমার লোকরা কোথায় গেলে কীভাবে সহযোগিতা হবে, ডিএম অফিসে গেলে হবে না এসডি অফিসে গেলে হবে, এটা কোনো পয়সার বিনিময় নয়, বিনা পয়সায় এই সৎ উপদেশটা দেয়, এটা কিন্তু আমার পুরো বলা আছে। এবং তাতে যদি কোনো সমস্যা হয় আমি সেটা নিজেও গাইড করি। মেডিক্লেমের ব্যবস্থা আছে। হ্যাঁ, আমরা জানলাম, আমরা দেখতেই পেলাম যে স্বাস্থ্যসাথী তো রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন রকম ক্যাশলেস পরিষেবা রয়েছে। সমস্ত রকম ক্যাশলেস পরিষেবা আছে, যত রকম ক্যাশলেস ভারতবর্ষে পাওয়া যায় সমস্ত রকম ক্যাশলেস আমার হসপিটালে পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ক্লাস 1 সার্ভিস প্রোভাইডার আমি, এবং হচ্ছে পুলিশ থেকে শুরু করে এভরিথিং, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, সমস্ত। স্যার পেশেন্টদের থেকে কতটা সাড়া পাচ্ছেন বলে আপনার ধারণা? ন্যূনতম সাধ্যের মধ্যে মানুষকে পরিষেবা দেওয়াই আপনাদের অন্যতম লক্ষ্য। আমরা কর্পোরেট পরিষেবা দেবো, কিন্তু সেমি কর্পোরেটিভ পরিষেবা। মানে এটা যেমন রামপুরহাট সিটি হসপিটাল আসছে, এরপরে কি বিভিন্ন জেলার সিটি হসপিটাল নিয়ে চিন্তা করছে? নিশ্চয়ই। মালদা সিটি হসপিটাল, মালদা সিটি হসপিটাল হতে পারে, শিলিগুড়ি সিটি হসপিটাল হতে পারে, দুর্গাপুর সিটি হসপিটাল হতে পারে, ব্যারাকপুর সিটি হসপিটাল হতে পারে, বারুইপুর সিটি সিটি হসপিটালটাকেই সিটি, প্রত্যেক সিটিতে আমাদের সেই সিটির নাম দিয়ে একটা সিটি হসপিটাল হতে পারে, সেই ইচ্ছে আমাদের আছে। স্যার আপনি তো এই নিউ আপনজন নার্সিংহোমে একজন ডক্টর, তো আপনি এই নার্সিংহোমের সাথে কত বছর যুক্ত আছেন? আমি এখানে এসেছি সেপ্টেম্বর মাসের 2018 সালে সেপ্টেম্বর মাস। হ্যাঁ, আর আজকে 2025, এই এত বছর ধরে আমি এখানে আছি। তো কি কি চেঞ্জেস আপনি লক্ষ্য করতে পারছেন? আগে একটা গ্রেড বি নার্সিংহোম ছিল, এখন এটা গ্রেড এ নার্সিংহোম। আগে 5টা আইসিইউ বেড ছিল, এখন সেটা বেড়ে 11টা বেড হয়েছে, এবং তার সঙ্গে পিকু ডিকু এগুলো যোগ হয়েছে। তো ন্যাচারালি পেশেন্টের কেয়ারটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে এই 5 বছরে 6 বছরে যতদিন আমি আছি। এবং আগে যে অপারেশনগুলো ধরুন আগে স্বাস্থ্যসাথী কার্ডে চিরকালই এটা মানে স্বাস্থ্যসাথী কার্ড অনুমোদিত হাসপাতাল ছিল, কিন্তু এখন বাকি যে ইন্স্যুরেন্সের যে কার্ডগুলো সেগুলো মানে আরো যুক্ত হয়েছে। যেমন অনেক আগে যেগুলো ক্যাশলেস ফ্যাসিলিটি ছিল না আগে, সেগুলো এখন হয়েছে। ডায়ালিসিস হয়েছে, ডায়ালিসিসের ফ্যাসিলিটি এসছে, এসব কোনো চেঞ্জেস হয়েছে। স্যার হেলথ সেক্টরে তো আপনার একটা সুনাম রয়েছে, তো এর পেছনে রহস্যটা কি? আপনি তো দীর্ঘদিন থেকে এই প্রফেশনে রয়েছেন। আমি যখন এখানে আসি 2018 সালে, তখন হসপিটাল বলুন কিংবা নার্সিংহোম বলুন, যাই হোক, এখানে খুব মানে প্রিমিটিভ ধরনের সার্জারি হতো। মানে আগেকার দিনে যে সার্জারিগুলো হতো সেরকম মানে সেই সব তখন ওপেন গলব্লাডার লোকে করতে ভালোবাসতো। তখন ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি এত আসেনি। তখন ব্রেস্ট যে ক্যান্সারের যে অপারেশনগুলো সব কলকাতা পাঠিয়ে দিত। হ্যাঁ, থাইরয়েড গুলো সব কলকাতা পাঠানো হতো, এখানে হতো না কোনোটাই। আস্তে 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 যত দিন যায় এগুলো সব এখানে ডেভেলপ হয়, এবং আমাদের মানে আমরা এখন প্রাউডলি বলতে পারি যে এখানে এখন সব কিছু মানে আমি বলছি মানে ধরুন ব্রেস্ট ক্যান্সার উইথ ব্রেস্ট রিকনস্ট্রাকশন, আমি প্লাস্টিক সার্জন, সুতরাং ব্রেস্ট ক্যান্সার অপারেশন উইথ ব্রেস্ট রিকনস্ট্রাকশন, আমরা এখানে এল ট্যাপ লাই ক্যাপ টাইপের পারফোরেটর ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন সবকিছু শুরু করেছি। এখানকার অভিজ্ঞ স্বনামধন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে পেশেন্টরা সহজেই সুস্থ হয়ে ওঠে। এছাড়াও 24 ঘন্টা এই প্রতিষ্ঠানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট তৎপর থাকে, পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুযোগও রয়েছে। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, বীরভূম।